দেখুন, ওটিটির দুনিয়ায় সর্বকালের সবথেকে জনপ্রিয় সিরিজের মধ্যে নিঃসন্দেহে জায়গা করে নেবে ওয়েব সিরিজ পঞ্চায়েত। ওই পঞ্চায়েতে প্রধানপতি সেই ব্রিজভূষণ পাণ্ডের কথা আপনাদের মনে আছে? নামেই প্রধান ছিলেন স্ত্রী, আসলে যাবতীয় কাজ করতেন ওই প্রধানপতি। ঠিক যেমন রাজারহাট গোপালপুরে বহু ভোটারের অভিযোগ, হ্যাঁ অদিতি মুন্সি বিধায়ক, কিন্তু নামেই তিনি জাস্ট শো অফ। পেছন থেকে আটঘাট বেঁধে রেড চার্ট বেঁধে তোলাবাজি করতো এই দেবরাজ। শুধু দেবরাজ নয়, গোটা রাজ্যে জেলায় জেলায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া শুধু পুরপিতাদের সংখ্যা, আমি যদি শুধু পুরপিতাদের ধরি, হাফ সেঞ্চুরি পার করে গেছে। শুধু দুটো পুরসভাতেই 18, কলকাতা পুরসভার 12 জন কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার। আর সমরেশ চক্রবর্তী সহ বিধানসভা পুরসভার ওই যারা অভিযুক্ত, এরম 6 জন কাউন্সিলর এখন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। আমি বলছি সব থেকে মজার কথা, বেশিরভাগ কিন্তু তৃণমূল আমলে হওয়া অভিযোগ। আমার হাতে অসংখ্য এফআইআর আছে, এই সবগুলো হচ্ছে দেবরাজের বিরুদ্ধে। বিনয় কুমার সিং, ননীগোপাল সাহা, অজস্র, প্রীতম সরকার, চন্দ্রমৌলি মিশ্র ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এইগুলো কিন্তু কোনোটা 4 মের পরে হওয়া নয়, তার আগে থেকে। অর্থাৎ তৃণমূল জামানায় অভিযোগ থানায় জমা পড়লে কি হতো, কিশোরবাবু এই অনুষ্ঠানের শুরুতেই দেখিয়েছে। এর পরের বক্তা অনির্বাণের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যে ব্যবস্থা তৃণমূল আমলে হয়নি কেন? তদন্ত হলো, তারপরে দেখা গেল না একেবারে ধোয়া তুলসী পাতা কাউন্সিলর, সব অভিযোগ মিথ্যে। অবশ্যই কাউন্সিলর ছাড়া পেলেন, মিথ্যে অভিযোগ করার জন্য মামলা দায়ের হলো, তাও তো হয়নি। শুধুমাত্র অভিযোগগুলো পুলিশে থানায় জমা পড়েছে, কোনো অ্যাকশন হয়নি। পুলিশ তৃণমূলের, সরকার তৃণমূলের, দল তৃণমূল বলে অ্যাকশন হয়নি। দেখুন, এখানে নির্দিষ্টভাবে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কি কি অভিযোগ, কি কি এফআইআর ছিল, বা সমরেশ চক্রবর্তী যার কথা বলছিলেন, একটু আগে আপনার একটা ভিডিও দেখাচ্ছিলেন, সেই ভিডিওটা পুরোটা দেখালে বোধ হয়, আমার যদি খুব ভুল না হয়, সেখানে প্রমোটার মহাশয় নিজেই বলেছিলেন যে আমার মনে হয় না দেবরাজের সঙ্গে যুক্ত এই জাতীয় কিছু কনভারসেশন সেখানে ছিল। বাট এনিওয়ে, এক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যা অভিযোগ আছে, সম্পত্তি, হিসাব বহির্ভূত সম্পত্তি ইত্যাদি, তার নির্দিষ্ট তদন্ত হওয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে তদন্ত হওয়াটা উচিত, সেটা উচিত নিয়ে কোনো সন্দেহ নেই। সেই উচিত কাজটা তোমাদের আমলে হলো না কেন? ধরে নিন সেই আমলে যেটা হয়নি, সে সময়কার পুলিশ প্রশাসন, দেবরাজ চক্রবর্তী তিনি কন্ট্রোল করতেন বলে হয়নি, অন্যায় হয়েছিল, আমি ধরে নিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, দেবরাজ চক্রবর্তী কি ভালো তৃণমূল বা মুচলেকা তৃণমূল হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময়টা যথেষ্ট পাননি বলে গ্রেপ্তার হয়ে গেলেন? উনি কি যদি বাই চান্স সেই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে চলে যেতে পারতেন, তাহলে কি গ্রেপ্তারিটা এড়িয়ে আজকেই হয়তো শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিংয়ে বসতেন? কারণ তার সঙ্গে আমরা যেসব কাউন্সিলর, কেএমসি হোক, অন্যান্য পুরসভার হোক, যাদের আমরা মিটিংয়ে দেখেছি, তাদের বিরুদ্ধেই তরুণ না হোক অন্যান্য বিজেপি নেতারা এই ধরনের অভিযোগ কি এর আগে করেনি? যদি আমি খুব ভুল না হয়ে থাকি, একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে, একদম আমি এখানে তোমার সঙ্গে একমত। স্পেসিফিক যে অভিযোগ দেবরাজের বিরুদ্ধে করা হচ্ছে, প্রায় সেই অভিযোগই যাদের বিরুদ্ধে করতেন, তারা যে মুহূর্তে মুচলেকা তৃণমূল হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসে যাচ্ছে। দেখুন, কারো গ্রেপ্তার হওয়াটাই ইটসেলফ তার অভিযোগের প্রমাণ নয়, কিন্তু এই ধরনের গ্রেপ্তারি সিবিআই, ইডি এবং এখন বিজেপির রাজ্য পুলিশের হাত ধরে আমরা যেটা দেখছি, আপনি আমাকে একটা মামলা বলুন যে মামলার একটা লজিক্যাল কনক্লুশন, কালমিনেশন আমরা আজ অব্দি দেখতে পেয়েছি। আচ্ছা, এখন না হয় বিজেপির রাজ্য পুলিশ এসছে, ঠিক আছে, এখন সেটা হবে না। প্রায় 12-13 বছর ধরে সিবিআই, ইডির হাতে যে কটা মামলা শুরু হয়েছে তদন্ত, একটারও এখন অব্দি ট্রায়াল শুরু হয়েছে? আমি বাকি সব ছেড়ে দিলাম, একটারও ট্রায়াল শুরু হয়নি। আজকে তরুণ এখানে বসে যেটা আমি পার্টলি তোমার সঙ্গে এগ্রি করছি, কিন্তু তুমি এটাও বলো যে একটা তদন্তের আইও থেকে শুরু করে যে তদন্তকারীরা করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার অন্য কেস দিয়ে ডাকছে, এটাও তো কোনো সভ্য সমাজে হয় না। বুঝলাম, আইনের শাসন যেখানে সেখানে হয় না। তাহলে ইডি, সিবিআই এর আধিকারিকরা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এটাও তো সভ্য সমাজে হয় না। একদম না, আমি বলছি যে এটা তো তোমার প্রশংসা করা উচিত যে অন্তত সিবিআই বা ইডি বা সেন্ট্রাল এজেন্সি দেখছে না, তারা ধরে অপরাধ করলে ধরে ঘেঁটি ধরে গারদে ঢোকাচ্ছে। মানে দাঁড়ালো যে সিবিআই বা ইডি তারা তদন্ত যে আদৌ ঠিকভাবে করে কি করে না, সেই নিয়ে প্রশ্ন। তাহলে তুমি কি বলবে, যখন বালি কয়লায় অভিযুক্ত সরাসরি পুলিশ অফিসারদের ডাকতে হচ্ছে, এখন তো মানে চার্জশিটেড নামও আছে, জেল খাটছে। আমি বলছি এ তো এই রাজ্যেও হয়েছে। না, ডাকা উচিত তো। আমি বলছি দেখুন, পুলিশ সে যে ডাকা উচিত তো বটেই, কিন্তু ধরার উচিত কার? রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ছিল না? ঠিক কথা, আমি ধরে নিলাম যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ফেল করেছিল বলেই তো সিবিআই। তাহলে যে সিবিআই 14 বছর ধরে একটা চিটফান্ড মামলা চার্জশিট ফাইনাল দিতে পারে না, তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলবো না? আজকে নজরুল স্যার একটা খুব ভালো কথা বললেন,
লাইন, ধরুন এক লাইন। নজরুলদা খুব ভালো কথা বললেন যে পুলিশ মন্ত্রী জানার পরেও কিছু করেননি, তাই তার গ্রেপ্তার হওয়া উচিত। আচ্ছা, সিবিআই মন্ত্রী জানার পরেও তো কিছু করেননি। অভয়ের মা তো সিবিআই মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী, তাকেও চিঠি লিখে জানিয়েছিলেন যে সিবিআই ভালো কাজ করছে না, তিনি জানার পরেও যে কিছু করেননি, তাহলে তারও কি গ্রেপ্তার হওয়া উচিত না নজরুলদা? বলুন, উচিত বলুন উত্তর দিয়ে সিবিআই এর কাজটা সেটাও কিন্তু কতটা কঠিন হয়েছে আমি আরজিকর পার্টে তা নিয়ে আলোচনা করবো। তরুণ, একটা খুব ফেমাস বই বিফোর মেমোরি ফেডস ফার্লি এস নারিম্যানের একটা বিখ্যাত কোট হচ্ছে, আমি যখন কম বয়স, when I was young my success rate was 100%, but now my success rate is hardly 2 to 3%. কেন বলো তো? এটা তুমি নারিম্যানকে কি বলবেন? খুব খারাপ আইনজীবী হয়ে গেলেন পরের দিকে না? কেন তার সাকসেস রেট 2 to 3%? পুরো ইন্ডিয়া যেগুলোকে না বলতো হবে না, সেখানে 2 থেকে 3%। সিবিআইয়ের কাছে কোনগুলো যায়? যে মামলাগুলো ইজি নয়। চিটফান্ড নিয়ে বললাম, আমি গ্রেটফুল, থ্যাংক ইউ ভাই চিটফান্ড নিয়ে বলার জন্য। সুমনদা, চিটফান্ডের কাগজ হ্যান্ড ওভার হচ্ছে না, সিজার লিস্টে যেগুলো ছিল সেগুলো পায়নি। সিবিআইকে 17টা অ্যাপ্লিকেশন মুভ করতে হচ্ছে সুপ্রিম কোর্টে। রাজীব কুমার আজকে এমপি, কিন্তু রাজীব কুমার কাগজগুলো দেয়নি। লাল ডায়েরি আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি। অভয়া কেস সেম, প্রত্যেকটা ইস্যু সেম। বাকিবুর রেশন, বাকিবুরের প্রথম মামলা, এটা প্রথম মামলাটা সেম। বারবার রাজ্য পুলিশ যা কাজ করেছে, তৃণমূলের ক্যাডাররা এত মানে ওদের ডেডিকেটেড ছিল না। রাজ্য পুলিশ তোমাদের এর পরে আসুন। বিশ্বাস করি এই কথাগুলো আমার কথা দিচ্ছি, আইনজীবী তরুণজয়ী তিওয়ারি আবার কোর্টে যাবে না। ভাই একটা কথা বলি, শুধু তাই না, এই সিবিআই যে কনসেন্ট ছিল স্টেটের পক্ষ থেকে, জেনারেল কনসেন্ট, সেটা উইথড্র করা হয়েছিল। শুধু তাই না, সেটা কেরালাও করেছিল। তরুণজ্যোতি নিজে বলছেন লাল ডায়েরির কথা, আমি সেগুলো ছেড়ে দিলাম। এই যে কাশ্মীরে অ্যারেস্ট হওয়ার পর যে পেন ড্রাইভ ছিল বা কম্পিউটার ছিল, সেগুলো যে গায়েব করেছে, এগুলো তো অপরাধ। তো রাজীব কুমার তখন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু অপরাধগুলো তো আছে। তরুণ জ্যোতিদের এখন পুলিশ মন্ত্রী, তো রাজীব কুমারের মধ্যে কেস করে এখন রাজীব কুমারকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আমি একটা লাইন বলি, চিট ফান্ডের কথা বললো, সিবিআই রাজ্য পুলিশের জন্য কিছু করতে পারেনি, ইডি করতে পারেনি। আচ্ছা, সুদীপ ব্যানার্জিকে যারা অ্যারেস্ট করেছিল তারা নিশ্চয়ই কিছু প্রমাণ পেয়েছিল বলে করেছিল। সে সুদীপ ব্যানার্জির সঙ্গে আজকে অমিত শাহ বসে মিটিং করছে, আপনার মনে হয় তার বিরুদ্ধে এরপরে আর কোনো ব্যবস্থা হবে? যাদের এনসিপি না 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 ভালো খারাপ আমি জানি না, তুমি বলো, তুমি বলো এনসিপিআই কেমন পারে, এনসিপিআই কেমন পারে, আমার কি জানি? সুদীপ ব্যানার্জি এত ভালো ছিল, এনসিপিআই নেতা তোমার নেতার সঙ্গে বসে মিটিং করছে, তুমি আমাকে বলো আমরা জেলে পাঠাই, আজ তোমরা পাঠিয়েছিলে জেলে, তোমরা জায়গায় জেলে পাঠিয়েছিলে, তুমি বলো যে আগেও ভালো ছিল খারাপ ছিল, তোমার নেতার সঙ্গে মিটিং করছে, আগে খারাপ ছিল, তারা খুব খারাপ ছিল, আবার সেই পরশুরামের ভূষণ্ডির মাঠের শেষ দৃশ্য হয়ে যাচ্ছে। কে আগে কোথায় ছিল এবং এখন কোথায়, বা এই জন্মের স্ত্রী আগের জন্মের স্বামীর পেছনে দৌড়চ্ছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো ঋতব্রত শিবির আজকে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লিতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরও 9 জন বিধায়ক তারা গিয়ে দেখা করলেন। তার একটা বিরাট রাজনৈতিক তাৎপর্য আছে। কিন্তু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্ত্রী ভাগ্যে ধন। অনেকে রসিকতা করে বলতেই পারে, অদিতি মুন্সি তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তার শিশু সন্তানের কথা বিবেচনা করে কলকাতা হাইকোর্ট তাকে একটা রিলিফ দিয়েছিল। কি সেটা, অভিযোগ কি মামলা, বিস্তারিত দেখাবো এখানেই। সেই জায়গায় এখানে 45,000 টাকা 40,000 টাকা নেওয়া হতো, সব কাটাতে দেবরাজের হাত ছিল। জালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর স্বামী, স্ক্যানারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্ত্রী, তোলাবাজি, প্রতারণা, হুমকি সহ একাধিক অভিযোগে বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। আর স্বামীর গ্রেপ্তারির দিনেই পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দেবরাজের স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বাড়িতে গিয়ে তার কাছে একাধিক বিষয় জানতে চান বাগুইয়াটি থানার মহিলা পুলিশ অফিসাররা। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির কাছে জানতে চাওয়া হয় দেবরাজ চক্রবর্তীর নামে অভিযোগের পাহাড়ের বিষয় কি কিছুই জানতেন না তিনি। বাড়ি ছেড়ে স্বামী কোথায় গা ঢাকা দিয়েছিলেন তা কি তার অজানা ছিল?
2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 5 বছর রাজারহাট গোপালপুরের বিধায়িকা ছিলেন অদিতি মুন্সি। গ্রেফতারের আগে পর্যন্ত দেবরাজ কোথায় ছিলেন, কোথায় তিনি পালিয়ে গিয়েছিলেন, এই বিষয়েও তাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও পুলিশ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তিনি কোনো প্রশ্নেরই উত্তর সন্তোষজনক দেননি। পুলিশ সূত্রে দাবি, তারা বুঝতে চাইছেন স্বামী দুর্নীতি চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন অদিতি মুন্সিও। তাকে সামনে রেখেই কি দেবরাজ দুর্নীতি সাম্রাজ্য তৈরি করেছিলেন? যাদের বিরুদ্ধে এরকম হেনিয়াস ক্রাইমের অভিযোগ আছে, যাদের তোলা তুলেছিল, যারা বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করেছে, তারা গ্রেপ্তার হবেন যদি তারা আইনকে এড়াতে চান। তার থেকে ভালো যে তারা যদি সময় মতন হাজিরা দিতেন কিংবা আদালতে আত্মসমর্পণ করতেন, তাহলে এই অসুবিধেগুলো তাদের হয়তো পোয়াতে হতো না। কেউ দেখা করতে চাইছেন না, পালিয়ে বেড়াচ্ছেন, কাউকে নাকি 100টা মোবাইল ফোনের কানেকশনকে ট্র্যাক করে পুরুলিয়া থেকে ধরতে হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেবার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দেবরাজ এমনি ঠান্ডা ছেলে, ওর স্ত্রী খুব ভালো কীর্তন গান, কুঞ্জ সাজিয়ে রাখা টাকা গান। যে অভিযোগগুলো আসছে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি, সেটা আমরা কি করে ডিফেন্ড করবো? আমি জানি নাকি তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক আছে? সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে শুধু অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করে আদালত। তবে সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? এবার স্বামীর গ্রেপ্তারের পর পুলিশের নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।